হ্যালো ডাবার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি। ক্লাস 12 সেমিস্টার 4 তোমাদের পরের দিন। যাদের এডুকেশন নেই তাদের আছে কি পরীক্ষা? রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা, আর্টস বিষয়ের। তো আমি তোমাদের বলেছিলাম তিনটে মডেল দেব, তুমি যদি এই তিনটে মডেল করে যাও তাহলে তুমি আশা করো 30 প্লাস মার্কের অ্যান্সার করতে পারবে। তো দেখা যাচ্ছে কি অলরেডি একটা মডেল তোমাদের কাছে পৌঁছে দিয়েছি। আজ আমি আলোচনা করব দ্বিতীয় মডেল নিয়ে। দেখো কোন কোশ্চেন কোন প্যাটার্নে আসবে, অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞান কোন প্যাটার্ন ফলো করবে আমাদের এই পরীক্ষায়, সেভাবেই প্রশ্নটা তৈরি করা আছে। চলো দেখা যাক আমাদের কোন প্রশ্ন আছে মডেল 2 এ। দেখো আমরা একটু আবারও দেখে নেব যে আমাদের মোট, অর্থাৎ আমরা যদি দেখি মার্ক ডিভিশন প্রশ্ন আসবে, 2 নাম্বারের প্রশ্ন আসবে, আমাদের 4 নাম্বারের প্রশ্ন থাকবে এবং আমাদের প্রশ্ন থাকবে 6 নাম্বারের। 2 নাম্বারে লিখতে হবে কয়টা? 5টা, 4 নাম্বারের 3টে এবং 6 নাম্বারের 3টে। টোটাল মার্ক দাঁড়াচ্ছে কত? 10, 12, 18, অর্থাৎ টোটাল এই 40 মার্কে তোমার পরীক্ষা। চলো দেখা যাক দ্বিতীয় মডেলে কোন কোন প্রশ্ন রাখা আছে। দেখো বিভাগ ক মান 2, তাহলে এখান থেকে আমাদের 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে, তাহলে টোটাল মার্ক দাঁড়াচ্ছে কত? 10 মার্ক। দেখো প্রথম যে প্রশ্নটা রাখা আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আন্তর্জাতিক সম্পর্ক বলতে কি বোঝো? অথবা আন্তর্জাতিক সম্পর্কের নীতি হিসাবে আদর্শবাদের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো 2x ফর্মুলা অনুযায়ী, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায় থেকে অথবা দিয়ে একটা প্রশ্ন থাকছে। 2 দাগ যদি আমরা দেখি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সার্ক ও আসিয়ানের মধ্যে দুটি পার্থক্য লেখো এবং ব্রিক্স বলতে কি বোঝো। দেখো আমরা যদি 3 নাম্বার দেখি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের রাষ্ট্রপতিকে কিভাবে পদচ্যুত করা যায়? দেখো এই যে কিভাবে পদচ্যুত করা যায়, এটাকে কি বলে বলো তো? এটাকে ইমপিচমেন্ট পদ্ধতি বলে। অর্থাৎ আমাদের পরীক্ষা এটাও আসতে পারে, ইমপিচমেন্ট পদ্ধতি কাকে বলে? অর্থাৎ রাষ্ট্রপতির অপসারণ করাকে কি বলা হয়? ইমপিচমেন্ট বলা হয়। এটাই আসতে পারে কেন? এই প্রশ্নটাই এটা ধরেই আসার সম্ভাবনা বেশি। অর্ডিন্যান্স কাকে বলে? দেখো আমরা যদি 4 দাগ দেখি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। নাগরিক সমাজ বলতে কি বোঝো? নর্মদা বাঁচাও আন্দোলনের দুটি প্রধান উদ্দেশ্য কি ছিল? চলো দেখা যাক 5 দাগে, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। পৌরসভাগুলির আয়ের দুটি উৎস লেখো। জেলা পরিষদ কিভাবে গঠিত হয়? দেখো এই যে পৌরসভা দুটি, মানে আয়ের দুটি উৎস, এটা পৌরসভার এই জায়গাটা তুমি অবশ্যই ভালো করে দেখা যাচ্ছে কি যে পঞ্চায়েতের আয়ের উৎস, জেলা পরিষদের আয়ের উৎস, অর্থাৎ এই জিনিসগুলো খুব ভালো করে দেখে যাবে। আয়ের উৎস অর্থাৎ এরা যে আর কাজ কি কাজ করে, যে কাজগুলো করে সেই টাকাগুলো কোথায় থেকে পায়। একটা কথা একটু মাথায় রাখলে কিন্তু আমরা একটা প্রশ্নের অ্যান্সার খুবই সহজ দিতে পারি, যে পঞ্চায়েতের উপরে কে আছে? জেলা পরিষদ। তো ব্যাপার হচ্ছে প্রত্যেকের উপরে যে আসে তার থেকে টাকা পায়, অবশ্যই রাজ্যের তহবিল থেকে পায় এবং কেন্দ্রের তহবিল থেকেও পায়। তো সেক্ষেত্রে একটা আয়ের উৎস দাঁড়ালো। তারপর বিভিন্ন ধরনের ট্যাক্স পায় এরা, তো বা কর। তো দেখো আমাদের এই যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 2 নম্বরের প্রশ্ন আমাদের অলরেডি কমপ্লিট। এখন আমরা দেখবো 4 নম্বরের প্রশ্ন। দেখো যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। আঞ্চলিক সংগঠন হিসাবে সার্ক এর মূল উদ্দেশ্যগুলি সংক্ষেপে বর্ণনা করো, অথবা বিতে আসিয়ানের প্রধান উদ্দেশ্যগুলি আলোচনা করো। দেখো 3টে মডেল প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে ফলো করবে, আর তা না হলে যে সাজেশন ভিডিওটা দিয়েছি সেটাও তুমি দেখতে পারো। যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সিপকো আন্দোলনে মহিলাদের ভূমিকা সম্পর্কে আলোচনা করো এবং সিপকো আন্দোলনের তরুণ প্রজন্মকে কি শিক্ষা দেয়। দেখো এই সমস্ত প্রশ্ন তুমি যদি ভালো করে সিপকো আন্দোলন, নর্মদা আন্দোলন সম্পর্কে ভালো করে পড়তে পারো, তাহলে এর পরিপ্রেক্ষিতে নেক্সট জেনারেশন তার থেকে কি শিখবে? অবশ্যই তার থেকে আন্দোলন শিখবে। অবশ্যই তারাও সেই ধরনের সম্পদ, অর্থাৎ আমরা গাছ বলি, নদী বলি, তারাও বাঁচানোর চেষ্টা করবে। এটা যদিও আমাদের সম্পূর্ণ না বাদে পরীক্ষা, মানে কনসেপ্ট তো অবশ্যই ক্লিয়ার থাকলে তুমি অবশ্যই সেখান থেকে বানিয়ে লিখতে পারবে। দেখো 8 দাগে যদি দেখি, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। সংবিধানের 368 নং ধারা অনুসারে কিভাবে ভারতের সংবিধান সংশোধন করা যায়? দেখো সংশোধন 368 নং ধারায় কি বলেছে? সংশোধনের কথা বলে। আমরা সবাই জানি যে দেখো সংশোধন কেন রাখার প্রয়োজন ছিল। ব্যাপার হচ্ছে দেখো সংবিধান যখন আমাদের ভারতবর্ষে কার্যকারী হয় 1950 সাল থেকে, তো ব্যাপার হচ্ছে সেদিন থেকে আজকে আমাদের কত 2026 সাল। দেখো যুগের সাথে তাল মিলিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম, চিন্তা, প্রযুক্তির উন্নতি হচ্ছে। তো সেখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে 1950 সালের যে সমস্ত নিয়ম বা কানুন ছিল, তার সাথে এই 26 সালের নিয়ম কানুন কিন্তু কি হতে পারে না, অনেক ক্ষেত্রে সামঞ্জস্য না হতে পারে, অর্থাৎ হবেই না, এটাই স্বাভাবিক। তো তার কারণে অনেক সময় সেদিকে তাকিয়ে আমাদের সংবিধান পরিবর্তন করার প্রয়োজন হতে পারে। সেই জন্যই কিন্তু আমাদের 368 নং ধারাটা সংবিধানে স্থান পেয়েছিল বা দেওয়া হয়েছিল।
তো দেখো 2 নম্বরে বিতে ৭৪তম সংবিধান সংশোধনের দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো। দেখো ৭৩ আর ৭৪ এটা কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। দেখো ৭৩ মানে কি আমাদের পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত, আর ৭৪ মানে কি পৌরসভা। দেখো এই দুটো জায়গায় কিন্তু খুব সুন্দর করে দেখবে তোমরা ৭৩ এই ৭৪ এর জায়গায় যদি কোনোভাবে আমাদের পৌরসভার কথা বলে, তো দেখা যাচ্ছে কি যে সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই কিন্তু আমাদের অন্যমনস্ক হলে হবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে তোমরা। তো চলো দেখা যাক ৯ দাগে, অর্থাৎ এখানে আমাদের কি আছে বিভাগ গোয়া মান 6, মোট প্রশ্ন লিখতে হবে কয়টা, 3টে, মার্ক দাঁড়াচ্ছে কত 6, এখানে কত 18। তো দেখো আমাদের যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে। আন্তর্জাতিক সম্পর্ক আলোচনায় মার্ক্সবাদের মূল নীতিগুলো ব্যাখ্যা করো। 2 দাগে কি আছে, আন্তর্জাতিক সম্পর্কের তথ্য হিসেবে বাস্তববাদ ও আদর্শবাদের তুলনামূলক পর্যালোচনা করো। দেখো 10-এ আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। বিশ্বায়ন কিভাবে বিশ্বর অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে প্রভাবিত করেছে তা মূল্যায়ন করো। এবং বিতে আছে কি বিশ্বায়ন কাকে বলে, বিশ্বায়নের ফলাফল আলোচনা করো। এবং 11 দাগে আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এবং ভারতের পার্লামেন্টের উভয় কক্ষ সম্পর্কে ব্যাখ্যা করো। তো দেখা যাচ্ছে দেখো এই যে তোমার টোটাল একটা সম্পূর্ণ প্রশ্ন থাকলো। দেখো এই প্রশ্নটা তুমি খুব সুন্দর করে তুমি সলভ করার চেষ্টা করো। এরকম আরেকটা মডেল যাবে। হ্যাঁ আমি কি বলেছি, হ্যাঁ তোমাদের জন্য 6 নম্বরের একটা ভিডিও থাকবে, মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই সাজেশনটা ফলো করবে। অল্প কয়েকটা প্রশ্ন, মাত্র 9টা বা 6টার ভিতরে কি করে আমার পরীক্ষার ক্ষেত্রে আমি 3টের আনসার করতে পারবো, সেই ভিডিও থাকবে তোমাদের জন্য। তো চলো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দাও। পরীক্ষার যে কয়দিন তোমার জন্য এখনো আছে রাষ্ট্রবিজ্ঞান, তুমি যদি তোমার মনোযোগ সহকারে রাষ্ট্রবিজ্ঞানটা এখনো কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, অবশ্যই তুমি রাষ্ট্রবিজ্ঞানে একটা ভালো রেজাল্ট করবে। দেখো এই যে সময়টা আছে এতে উতি না করে ভালো করে মন দিয়ে পড়ো, রাষ্ট্রবিজ্ঞানের রেজাল্টটা ভালো করো। ধন্যবাদ।